ও চাঁদাবাজি তখনই কমবে যখন মানুষ এগুলোকে নৈতিকভাবে ভুল বলে বিবেচনা করবে। এই নৈতিক চেতনা তৈরি হয় শিক্ষা এবং সচেতনতার মাধ্যমে, না কোনো শাস্তির ভয় দেখিয়ে। এই পাঁচটা বিষয় যখন আসলে সংমিশ্রণ করা হবে, তখনই আমরা বলবো যে হ্যাঁ, একটা দেশে বা একটা সমাজে আইনের প্রয়োগটা যথাযথভাবে হচ্ছে। সকলকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ডিবেট ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক সন্ধ্যায়। আজকে আমাদের যে বিষয় সেটি হচ্ছে আইনের প্রয়োগ নাকি জনসচেতনতা, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধের প্রকৃত সমাধান কোথায়। এই বিষয়টি নিয়ে আজকে আমি এবং আমার বিপরীত পাশে আছেন ফারজানা ইসলাম বর্ষা, যিনি শিক্ষার্থী জলসিরি ক্যান্টনমেন্ট কলেজের, এবং আমি সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো শুরুতে আমি ফারজানা ইসলাম বর্ষা, তাকে আমি অনুরোধ করব আজকের এই বিতর্কের বিষয়ে তার দিক থেকে যুক্তি উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম। গ্লোবাল ডিবেট ফোরাম কর্তৃক আয়োজিত আজকের বিতর্ক সন্ধ্যায় উপস্থিত সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের বিতর্কের বিষয়টি হলো আইনের প্রয়োগ নাকি জনসচেতনতা, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধের প্রকৃত সমাধান কোথায়। আমার অবস্থান স্পষ্ট। চাঁদাবাজি এবং দুর্নীতির মতো সমাজ বিরোধী অপরাধগুলোকে সত্যিকার অর্থে নির্মূল করতে হলে জনসচেতনতাই হলো প্রকৃত এবং দীর্ঘমেয়াদী সমাধান। আইনের প্রয়োগ যদিও সাময়িকভাবে দমন করতে পারে, তা কখনোই সমস্যার মূল উৎসকে উপড়ে ফেলতে পারে না। চাঁদাবাজি এবং দুর্নীতির মতো সমাজ বিরোধী সমস্যাগুলো নির্মূল করার ক্ষেত্রে আইনের প্রয়োগ এবং জনসচেতনতা উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আইনের প্রয়োগ জনসচেতনতার চেয়ে কম কার্যকর বলে বিবেচিত হয়। ট্রাফিক পুলিশ সবসময় সব জায়গাতে থাকতে পারে না, কিন্তু যদি প্রতিটি মানুষ নিজেই সচেতন হয়, যদি সে মনে করে ট্রাফিক আইন ভাঙা শুধু দণ্ডনীয় অপরাধ নয়, বরং নিজের এবং অন্যের জীবনের জন্য বিপদ হবে, তবে সে নিজে থেকেই সেই আইনটি মেনে চলবে। করোনা মহামারীর সময় সরকার মাস্ক পরার আইন করেছিল, কিন্তু শুরুতেই খুব কম মানুষ মানত। পরে প্রচারণা এবং সামাজিক চাপের কারণে সবাই মাস্ক পরতে শুরু করে। আইন নয়, জনসচেতনতার কারণেই অভ্যাস তৈরি হয়েছিল। চাঁদাবাজি এবং দুর্নীতির ক্ষেত্রে ঠিক একই। জনসচেতনতা সমস্যার মূল কারণগুলোকে সমাধান করে, যা আইন একা করতে পারে না। চাঁদাবাজি এবং দুর্নীতি শুধুমাত্র ব্যক্তিগত লোভের ফল নয়, এগুলো সমাজের গভীরে লুকিয়ে থাকা সাংস্কৃতিক, নৈতিক এবং শিক্ষাগত ত্রুটির উপজাত। যখন মানুষ সচেতন হয়, সে দুর্নীতি তাদের নিজের জীবন, অর্থনীতি, সমাজকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে, তখন তারা স্বেচ্ছায় এর বিরুদ্ধে দাঁড়ায়। যেসব দেশে দুর্নীতি কম, যেমন সুইডেন, জাপান, তারা কেবল আইনের কারণে নয়, বরং জনসচেতনতার কারণে দুর্নীতি মুক্ত হতে পেরেছে। টিআইই দুর্নীতির সূচক 2024 অনুযায়ী 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 151তম। 100 এর মধ্যে বাংলাদেশের স্কোর ছিল 23, যা গত 13 বছরের মধ্যে সর্বনিম্ন। টিআইবি 2023 সালের জাতীয় জরিপ অনুযায়ী বাংলাদেশের 70.9% পরিবার সেবা পেতে গিয়ে কোনো না কোনো দুর্নীতির শিকার হয়েছে। এই জরিপ অনুযায়ী পাসপোর্ট সেবা, বিআরটি এর আইন প্রয়োগকারী সংস্থা এবং ভূমি সেবা, এই খাতগুলোতে ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি ছিল। এই তথ্য প্রমাণ করে যে আমাদের দেশে আইন থাকা সত্ত্বেও দুর্নীতির মাত্রা কমছে না, বরং আরো খারাপ হচ্ছে। এই জরিপটি দেখায় যে শুধু আইন নয়, বরং সামগ্রিক সুশাসনের অভাবই দুর্নীতির মূল। আইনের প্রয়োগের সীমাবদ্ধতা এবং জনসচেতনতার দীর্ঘমেয়াদী প্রভাব। চোর পালালে বুদ্ধি বাড়ে, কেবল আইনের প্রয়োগ করে লাভ নেই, আগে থেকেই সচেতনতা জরুরি। আইন প্রয়োগের একটি বড় সীমাবদ্ধতা হচ্ছে এটি সব সময় সব জায়গায় নজর রাখতে পারে না। আইনের প্রয়োগ একটি প্রক্রিয়াশীল পদ্ধতি, অর্থাৎ অপরাধ ঘটার পর তা দমন করে। কিন্তু চাঁদাবাজি এবং দুর্নীতি প্রতিরোধ করতে হলে প্রতিরোধমূলক ব্যবস্থা দরকার, যা জনসচেতনতা প্রদান করে। এটি তখনই কাজ করে যখন কোনো অপরাধ, যেমন চাঁদাবাজি বা দুর্নীতি, ইতিমধ্যেই ঘটে গিয়েছে। আইন প্রয়োগের মাধ্যমে অপরাধীকে শাস্তি দেওয়া হয়, কিন্তু অপরাধ ঘটার আগে তা প্রতিরোধ করা যায় না। অন্যদিকে জনসচেতনতা একটি প্রতিরোধমূলক শক্তি, যা মানুষকে এমন কাজ থেকে বিরত রাখে এবং উৎসাহিত করে এবং অপরাধ ঘটার আগে থেকে তা রুখে দাঁড়াতে সাহায্য করে। উদাহরণ হিসেবে বসনিয়ার অ্যান্টি করাপশন পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যা টিভি, রেডিও এবং পোস্টারের মাধ্যমে চালু হয়েছিল,
সেখানে দেখানো হয়েছিল যে সচেতনতা দুর্নীতির পরিণতি এবং লাল ফিতার মাধ্যমে সমস্যা কমাতে সাহায্য করে। এই ক্যাম্পেইনের ফলে মানুষের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে একটি সামাজিক চাপ তৈরি হয়েছিল, যা আইনের চেয়ে অনেক বেশি কার্যকর ছিল। আরো দেখা যায় যে যুদ্ধোত্তর দেশগুলোর দুর্নীতি বাড়ে, কারণ নিরাপত্তাহীনতার কারণে চাঁদাবাজি বৃদ্ধি পায়, কিন্তু জনসচেতনতার ক্যাম্পেইন এগুলো কমাতে সাহায্য করে। আইনের প্রয়োগে সম্পদ এবং সময় লাগে, কিন্তু সচেতনতা ছড়িয়ে পড়লে সমাজ নিজেই সেটা সমস্যা সমাধান করে নিতে পারে। যেমন ইউএনডিসি এর অ্যান্টি করাপশন টুলকিটে উল্লেখ করা হয়েছে যে সচেতনতা এবং শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী শক্তি। ইন্দোনেশিয়ার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গভর্নেন্সের সচেতনতা জরিপ দেখিয়েছে যে চাঁদাবাজির সবচেয়ে সাধারণ হলো দুর্নীতি, কিন্তু এই দুর্নীতি সচেতনতার মাধ্যমে কমিয়ে আনা সম্ভব। এছাড়াও ফ্রান্সের অ্যান্টি করাপশন এজেন্সির গাইডলাইন্সে সচেতনতাকে দুর্নীতি, ঘুষ এবং চাঁদাবাজির বিরুদ্ধে প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করা হয়। উগান্ডার হেলথ সেক্টরে ঘুষের হার 25% কমেছে শুধুমাত্র সচেতনতার ক্যাম্পেইনের কারণে। মঙ্গোলিয়া এবং মেক্সিকোতে পাবলিক অ্যাওয়ারনেস এর মাধ্যমে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব হয়েছে। এছাড়া টেকনোলজি ভিত্তিক প্ল্যাটফর্ম গুলোতে মানুষের দুর্নীতি রিপোর্ট করতে সাহায্য করে এবং সচেতনতা বাড়ায়। এগুলো থেকে দেখা যায় যে সচেতনতা সমাজের মানসিকতাকে পরিবর্তন করে, যা আইন কোনোদিন একা করতে পারে না। এগুলো প্রমাণ করে যে জনসচেতনতা শুধুমাত্র তথ্য নয়, বাস্তবে কার্যকর। প্রয়োগকারীদের মধ্যে দুর্নীতি এবং অভ্যন্তরীণ দুর্বলতা রয়েছে। পুলিশ, বিচারক, প্রশাসন সবাই কিন্তু সমাজের মানুষ। যদি সমাজই দুর্নীতিগ্রস্ত হয় তাহলে আইনের রক্ষকও দুর্নীতিগ্রস্ত হবে। আমার প্রশ্ন হলো, যারা আইন প্রয়োগ করবে যেমন পুলিশ, বিচারক, সরকারি কর্মকর্তা, তারা তো সমাজ থেকেই আসে। যদি সমাজই দুর্নীতিগ্রস্ত হয় তবে আইন কার্যকর হবে কিভাবে? পুলিশ করাপশনের বিভিন্ন স্তরে দেখা যায়, যেমন ঘুষ নেওয়া, অপরাধীকে রক্ষা করা, যা জনগণের আস্থা কমায় এবং আইনের কার্যকারিতা হ্রাস করে। দুর্নীতিগ্রস্ত পুলিশ বিভাগের অভ্যন্তরীণ দুর্বলতা, যেমন অভাবনীয় শাস্তি ব্যবস্থা বা অপর্যাপ্ত প্রশিক্ষণ থাকে, যা সমস্যা বাড়ায়। জনসচেতনতা এখানে কার্যকর, কারণ এটি সমাজের সকল স্তরে চাপ তৈরি করে যাতে প্রয়োগকারীরাও জবাবদিহিতার মুখোমুখি হয়। উদাহরণস্বরূপ, সোশ্যাল মিডিয়া এবং পাবলিক ক্যাম্পেইন দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা দাবি করে। অনেক সময় আইন প্রয়োগকারীর সংস্থার মধ্যে দুর্নীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ দেখা যায়। যখন আইন প্রয়োগের দায়িত্ব থাকা ব্যক্তিরাই দুর্নীতিতে জড়িয়ে পড়ে, তখন এই ব্যবস্থার কার্যকারিতা হারায়। জনসচেতনতা এই অভ্যন্তরীণ দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে, কারণ এটি সকল মানুষকে প্রশ্ন করতে এবং জবাবদিহিতা চাইতে উদ্বুদ্ধ করে। সামাজিক পরিবর্তনেও এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আইনের প্রয়োগ সরকার পরিবর্তনের সাথে সাথে সমাজকেও পরিবর্তন করে, কিন্তু জনসচেতনতা একটি টেকসই সমাধান, যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বাহিত আইন প্রয়োগের মাধ্যমে শাস্তি দেওয়া হয়, কিন্তু তা মানুষের মানসিকতাকে পরিবর্তন করতে পারে না। জনসচেতনতা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যা সমাজের মূল্যবোধকে নতুন করে গড়ে তোলে। যখন সততা ও নৈতিকতা সমাজকে গুরুত্ব দেওয়া হয়, তখন দুর্নীতি স্বাভাবিকভাবেই কমে আসে। দুর্নীতি ও চাঁদাবাজি তখনই কমবে যখন মানুষ এগুলোকে নৈতিকভাবে ভুল বলে বিবেচনা করবে। এই নৈতিক চেতনা তৈরি হয় শিক্ষা এবং সচেতনতার মাধ্যমে, না কোনো শাস্তির ভয় দেখিয়ে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অন্ধকার হয় আলো জ্বললে। এখানে আইন হলো লাঠি, কিন্তু সচেতনতা হলো আলো। আব্রাহাম লিঙ্কন বলেছেন, আইন সফল হবে কিনা তা নির্ভর করে জনসচেতনতার উপর। আইনের প্রয়োগ যদিও জরুরি, তা একা যথেষ্ট নয়। জনসচেতনতা সমাজকে শক্তিশালী করে, মানুষকে স্বাবলম্বী করে এবং দুর্নীতির মূলকে আঘাত করে। এটি একটি টেকসই সমাধান, যা ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতি মুক্ত সমাজ উপহার দেয়। তাই আমি দৃঢ়ভাবে বলছি, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধের প্রকৃত সমাধান জনসচেতনতা। এখানে আইন কোনো অংশে কম নয়, আইনও যথেষ্ট ভূমিকা পালন করে, কিন্তু তা জনসচেতনতার চেয়ে কোনো অংশে বেশি নয়। ধন্যবাদ আমাকে আমার এই বক্তব্য প্রদান করার সুযোগ দেওয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিক থেকে বেশ কয়েকটি আসলে যুক্তি উপস্থাপন করেছেন। এবারে যদি আমি আমার দিক থেকে শুরু করি, তাহলে প্রথম বিষয় হচ্ছে আপনি বারবার বলছিলেন যে আইনের প্রয়োগ নিয়ে আপনি বারবার বলছিলেন যে আসলে আইন শুধুমাত্র শাস্তি দিতে পারে কিন্তু পূর্ব কোনো ব্যবস্থা নিতে পারে না। তবে আপনাকে একটা বিষয় পরিষ্কার থাকতে হবে, সেটা হচ্ছে আইনের প্রয়োগ বলতে শুধুমাত্র যে শাস্তি প্রদান সেটাকে বোঝায় না। এভিডেইনি, যিনি হচ্ছে রুল অফ ল এর একজন আধুনিকভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন রুল অফ ল, এবং জাতিসংঘের রুল অফ ল এবং বাংলাদেশের সংবিধান, এই তিনটাকে যদি আমরা সংমিশ্রণ করি, এই সমন্বয়ে আমরা আইনের প্রয়োগের মূল হচ্ছে পাঁচটা বিষয় পাচ্ছি। এখানে এই পাঁচটা বিষয় বুঝলে আপনি বুঝবেন যে আইনের প্রয়োগের মধ্যে আসলে কোন কোন বিষয়গুলো পড়ছে। প্রথমে হচ্ছে আপনার আইন বাস্তবায়নের পূর্ব প্রস্তুতি, অর্থাৎ শুধুমাত্র মানে অপরাধ ঘটার পরে নয়, অপরাধ ঘটার আগে থেকে যেন কোনো ধরনের অপরাধ না ঘটে সেই জন্য নজরদারি রাখাটা হচ্ছে আইনের প্রয়োগের একটা অংশ। এরপর হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা, রুল অফ ল, অর্থাৎ প্রত্যেকটি নাগরিক, সেটা আপনার যে কেউ হতে পারে, দেশের সে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা থেকে শুরু করে যে কেউ হতে পারে, প্রত্যেকটি নাগরিকের জন্য আপনার এই আইনের চোখে সে সমান থাকবে, এবং এক্ষেত্রে কোনো ক্ষমতা কিংবা কোনো টাকার কারণে যেন কেউ কোনো ধরনের বিশেষ সুবিধা না পায়, এটা লক্ষ্য রাখতে হবে। এরপর হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা। আপনি বারবার বলছিলেন যে যারা আসলে আইন প্রয়োগ করে বা যারা আসলে এই ধরনের ব্যক্তি আছে, তাদের ক্ষেত্রে আসলে এটা এটা কিভাবে কাজ করবে। তো এই দিক থেকে যদি বলি যে এই যে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা, যেমন হচ্ছে আপনার বাংলাদেশের পুলিশ, দুর্নীতি দমন কমিশন, দুদক, কিংবা এই যে আদালত সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি রয়েছে, এক্ষেত্রে আপনার নিরপেক্ষ এবং সক্রিয় ভূমিকা যদি সঠিকভাবে পালন করা হয়, তাহলে আমরা বুঝবো যে আইনের প্রয়োগটা হচ্ছে। এরপর হচ্ছে আপনার জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি, যেটা হচ্ছে যে আপনার সরকারি যে সকল আমলা রয়েছে, রাজনৈতিক নেতা রয়েছে, সাধারণ জনগণ রয়েছে, কেউ কারোর প্রতি যদি কোনো ধরনের আপনার অভিযোগ ওঠে, কোনো ধরনের দুর্নীতি কিংবা চাঁদাবাজি, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে আপনার একই ধরনের জবাবদিহিতার মধ্যে তাদেরকে আনতে হবে, এবং তারপরে হচ্ছে আপনার ন্যায় বিচার নিশ্চিত করা, এটা হচ্ছে সর্বশেষ ধাপ। এই ন্যায় বিচার যখন আপনি নিশ্চিত করতে যাবেন, তখন আপনি কি করবেন? আপনি এই যে জবাবদিহিতার মধ্যে আনলেন, ন্যায় বিচার আনলেন, এখন যার যে শাস্তি বা যে কাজের জন্য যে শাস্তি, বা কেউ যদি আসলে অপরাধী না হয়ে থাকে তাহলে তাকে ছাড় দিবেন, এবং যে অপরাধ করেছে তাকে শাস্তি দিবেন। এই পাঁচটা বিষয় যখন আসলে সংমিশ্রণ করা হবে, তখনই আমরা বলবো যে হ্যাঁ, একটা দেশে বা একটা সমাজে আইনের প্রয়োগটা যথাযথভাবে হচ্ছে। এবং যখন এই বিষয়গুলো আসলে যখন আসলে সংমিশ্রণ ভাবে যখন আসলে হয় না, তখনই আমরা দেখতে পাই যে আসলে আমাদের সমাজে দুর্নীতি বলেন, যে কোনো ধরনের অন্যায় কাজ বলেন, কিংবা আপনি হচ্ছে চাঁদাবাজি বলেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের সমাজে আমরা লক্ষ্য করতে পারি। এখন আপনি দেখেন, আমাদের আমরা যদি বলি যে আপনি যেটা বলছিলেন যে আসলে জনসচেতনতা আসলে এক্ষেত্রে কি ভূমিকা রাখছে, তো আমি দেখেন বলি যে বাংলাদেশে এখন পর্যন্ত যে আইনগুলো আছে, এই যে চাঁদাবাজি কিংবা দুর্নীতির বিরুদ্ধে, বাংলাদেশ দণ্ডবিধি 1860, সেখানে ধারা 383 থেকে 389, এর মধ্যে চাঁদাবাজি সম্পর্কিত কয়েকটা বিষয় আছে, এবং এখানে বলা হয়েছে যে চাঁদাবাজি যদি কেউ আসলে করে, শুধুমাত্র যদি চাঁদাবাজি করে, তাহলে তাকে 3 বছরের সশ্রম কারাদণ্ড সহ জরিমানা করতে হবে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে হবে। আবার কেউ যদি ভয় দেখে চাঁদাবাজি করে, তাহলে তার ক্ষেত্রে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড আছে। এই যে কিছুদিন পর পর আমরা দেখি যে চাঁদাবাজি ঘটনা ঘটছে, আর্মি গিয়ে তাদেরকে ধরে আনছে, পুলিশ ধরছে, কিংবা চাঁদাবাজির কারণে দেখতে পাই যে আসলে পাথর দিয়ে চাপা দিয়ে মানুষকে খুন করা হয়। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আইন যেটা আছে, এই আইনটা কি আসলে বাস্তবভাবে আসলে রূপায়ণ মানে করা হয় কিনা, বা এই আইনটা আসলে আপনার হচ্ছে যে আইনটা আছে সেটা কি আসলে ঠিকভাবে করা হয় কিনা, এটা করা হয় না। অর্থাৎ আমাদের সমস্যা হচ্ছে মূলত আইন প্রয়োগের জায়গাটিতে। এরপর আমরা যদি আবার দেখি যে দুর্নীতি দমন কমিশন, যেটা হচ্ছে আপনার আইন, যেটা 2004 সালে করা হয়, সেখানে লেখা আছে যে ঘুষ যে দিচ্ছে এবং ঘুষ যে নিচ্ছে, তাদের উভয়ই সর্বোচ্চ শাস্তি হিসেবে 10 বছরে তারা আসলে কারাদণ্ড কিংবা জরিমানা পাবে। আপনি দেখেন এই যে যখন কোনো সরকারি অফিসের জন্য কর্মকর্তার বিরুদ্ধে যখন এই যে ঘুষ বা এই ধরনের দুর্নীতির যখন লেনদেনের কথা আসে, তখন তাদেরকে কি করা হয়? তাদেরকে এক জায়গা থেকে আরেকটা অফিসে বদলি করা হয়। কিন্তু এই যে 10 বছরের যে কারাদণ্ড, এই জায়গাটা পর্যন্ত কিন্তু আসলে মানে যাওয়া হয় না। অর্থাৎ আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের সিস্টেম, এবং সিস্টেমের মধ্যে যে আইন প্রয়োগের যে বিষয়টা, এই জায়গাটা হচ্ছে মূল সমস্যাটা। এখন দেখতে হবে যে এই যে চাঁদাবাজি কিংবা যে দুর্নীতিগুলো হচ্ছে, কি কারণে হচ্ছে, এবং ওই কারণগুলো কি আসলে এই আইন প্রয়োগের যে পাঁচটা বিষয় বললাম সেগুলো দিয়ে সমাধান করা যাবে কিনা। যদি যায়, তাহলে হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার আইনের প্রয়োগটা সব থেকে বেশি ভূমিকা রাখছে। আর যদি না যায়, তাহলে আপনি যেটা বলছিলেন যে জনসচেতনতা, সেটা ভূমিকা রাখবে। তাহলে এবার যদি আমরা দেখি যে আসলে কেন আমাদের দেশে মানে কেন আসলে যে আপনার চাঁদাবাজি গুলো এত পরিমাণে আমাদের দেশে, আপনি একটা রিপোর্ট বলছি, সেটা হচ্ছে আরটিভি নিউজে। সেখানে বলছে যে আসলে মিরপুর 10 গোল চত্বরে 2022 সালে এটা নিউজ, গোল চত্বরে শুধুমাত্র 800 হচ্ছে আপনার দোকান থেকে প্রতিদিন 100 থেকে 150 টাকা বা 250 টাকার মতো আসলে তোলা হয় চাঁদা, এবং যা মাস শেষে গিয়ে দাঁড়ায় কোটি টাকাতে। এবং এই যে টাকাটা, এই টাকার ভাগটা আসলে কিভাবে যায় দেখেন,
প্রথমে হচ্ছে যে দল ক্ষমতায় থাকে সেটা যে কোনো দল হতে পারে, যে প্রত্যেকটা মানে বাংলাদেশের এই 53 বছরে স্বাধীনতা, 53 বছর যে কয়েকটি দল ক্ষমতায় এসেছে, যে দল ক্ষমতায় থাকে তাদের হচ্ছে থানা ভিত্তিক কিংবা ওয়ার্ড ভিত্তিক যে সকল নেতাকর্মী আছে তাদের কিছু ডান হাত বাম হাত থাকে যারা কিনা এই চাঁদাবাজির টাকাগুলো উঠায়। এরপরে গিয়ে সেই হচ্ছে তথাকথিত সেই নেতাকে দেয়, এই নেতা সেটা নিয়ে গিয়ে আপনার থানায় দেয়, থানার আপনার একেবারে কনস্টেবল থেকে শুরু করে থানার ডিসি কমিশনার পর্যন্ত সেই পর্যন্ত এই চাঁদাবাজির টাকাটা যায়। আবার এদিক থেকে যারা নেতাকর্মী আছে, নেতাকর্মী এই ওয়ার্ড থেকে শুরু করে থানা থেকে শুরু করে আপনার জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে যে নেতাকর্মী যারা আছে এদের পকেটে যায়। অর্থাৎ এই যে একটা প্রসেস, এই প্রসেস কি আপনি কোনোভাবে আসলে জনসচেতনতার মাধ্যমে আপনি আসলে বন্ধ করতে পারবেন কিনা, এটা আমার প্রশ্ন রইল। এরপরে দেখেন 2009 থেকে 2023 সাল পর্যন্ত এই গত 15 বছরে আমাদের দেশ থেকে প্রায় 234 বিলিয়ন মার্কিন ডলার আসলে পাচার হয়েছে, এবং যেটা দিয়ে আমরা প্রায় 78টির মতো আসলে পদ্মা সেতু করা যেত। আমি যদি আপনাকে খুব সহজভাবে বলি তাহলে বাংলাদেশে গ্রামের সংখ্যা হচ্ছে প্রায় হচ্ছে আপনার আহ আহ সম্ভবত আপনার এটা 90,000-এর কাছাকাছি আপনার গ্রামের সংখ্যা। এই 234 বিলিয়ন ডলার এটাকে যদি আমরা ভাগ করি এই 90,000 গ্রামের মধ্যে, তাহলে প্রত্যেকটি গ্রাম 283 কোটি টাকা করে পাচ্ছে। অর্থাৎ দেখেন আমাদের দেশে যে পরিমাণ আসলে টাকা আছে বা যে পরিমাণ ডলার আছে, সম্পদ আছে, এগুলোকে যদি আসলে আমরা প্রপারলি ইউজ করতে পারি তাহলে আমাদের আসলে দেশে কোনো ধরনের যে অভাব বা অনটন, যেটার কারণে আসলে মানুষ আপনার দুর্নীতি করতে যায় বা চাঁদাবাজি করতে যায় বা চুরি করতে যায়, এই ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটবে না। কিন্তু এই যে টাকাগুলো আসলে পাচার হচ্ছে বিদেশে, কিংবা আপনি যদি দেখেন যে আপনি যেটা বলছিলেন যে একটা রিপোর্টের কথা বলছিলেন যে প্রায় 78% পরিবার যারা কিনা আসলে সরকারি বিভিন্ন সেবা নিতে গিয়ে তারা হচ্ছে 70.9% পরিবার যারা সেবা নিতে গিয়ে বিভিন্নভাবে এই যে দুর্নীতি শিকার হচ্ছে। অর্থাৎ এই যে দেখেন বাংলাদেশের যে সরকারি যে সংস্থাগুলো আছে, বিভিন্ন সেবাদান প্রতিষ্ঠান যেগুলো আছে, আপনি ভূমি অফিস বলেন, আপনার পাসপোর্ট অফিস বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি যখন আসলে কাজ করাতে যান আপনাকে আসলে আপনাকে হচ্ছে ন্যূনতম কিছু টাকা দিতেই হবে, না দিলে আপনার কাজটা হয় না, আপনার ফাইল আটকে থাকে। এরপরে যখন আপনি আসলে কোনো কারণে আইনের কাছে যান, পুলিশের কাছে যান, তারা আপনার মামলা নিতে চায় না। এখানে থাকে হয়তো আপনার পলিটিক্যাল কোনো একটা প্রেশার থাকে, বা দেখা যায় যে যে পক্ষের দিকে আপনি মামলা করছেন তারা হয়তো বা পুলিশকে আগেই টাকা দিয়ে হাত করে নিয়েছে। অর্থাৎ এই কারণগুলোর কারণে কিন্তু আসলে বাংলাদেশে এত পরিমাণে দুর্নীতি কিংবা এই চাঁদাবাজির ঘটনাগুলো ঘটে। এখন এই প্রত্যেকটি কারণ, আবার দেখেন এই যে টাকাটা 234 বিলিয়ন ডলার এই যে পাচার হয়েছে, এটাকে কি আপনি কোনোভাবেই জনসচেতনতার মাধ্যমে আপনি ফিরে আনতে পারবেন? এটা কোনোদিনই সম্ভব নয়। এটা আনা পসিবল হচ্ছে আইনের প্রয়োগের মাধ্যমে। আইনের প্রয়োগটা এখানে কিভাবে হবে? যে দেশগুলোতে আমাদের এই টাকাগুলো পাচার হয়েছে সেগুলো অবশ্যই সেই দেশের ব্যাংকগুলোতে রয়েছে। এখন সেই দেশের সরকারের সাথে কথা বলে আপনার রেড অ্যালার্ট জারি করে আপনার ইন্টারপোলের মাধ্যমে সেই সকল ব্যক্তিদেরকেও আমরা ধরে আনতে পারবো দেশে, আবার সেই পাচারকৃত অর্থও কিন্তু আমরা দেশে আনতে পারবো, যেটা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। কিন্তু এটা কিন্তু কোনোভাবে আপনি জনসচেতনতার মাধ্যমে কিন্তু এই টাকাগুলোকে ফিরে আনতে পারবেন না। আবার আরেকটা বিষয় হচ্ছে এই আপনি বলছিলেন যে আসলে জনগণের যে নৈতিকতার যে বিষয় যেটি আসলে বলছিলেন, তো দেখেন যখন আসলে আপনার আসলে পেটে আসলে ভাত থাকবে না, খাওয়ার কিছু থাকবে না, তখন আসলে আপনি চাইলেও কিন্তু আসলে মানে সঠিক পথে থাকতে পারবেন না। আপনি চুরি করতে যাবেন, আপনি দুর্নীতি করতে যাবেন। এখন বাংলাদেশে যে ঘটনাটা ঘটে, যারা আসলে পুকুর চুরি করে, এই যে কোটি কোটি টাকা যারা আসলে লুটপাট করে বিদেশে পাচার করে, তাদের বিরুদ্ধে আসলে কোনো ধরনের বেশি একটা দেখবেন না মিছিল হচ্ছে কিংবা সমাবেশ হচ্ছে, তাদের বিরুদ্ধে কথা হয় না। কিন্তু দেখবেন যে হয়তোবা কোনো একটা দোকানে একটা ছেলে হয়তোবা দেখা গিয়েছে 10 টাকার একটা রুটি চুরি করেছে, তাকে দেখবেন পিটিয়ে মেরে ফেলা হয়। বা দেখা গিয়েছে কারো বিরুদ্ধে আপনার 10 লক্ষ টাকার কোন একটা চাঁদাবাজি অভিযোগ উঠেছে, সেটা নিয়ে দেখবেন যে পুরো এক সপ্তাহ যাবত ফেসবুকে হচ্ছে ট্রেন্ডিং এ থাকবে। কিন্তু এই যে বড় বড় পুকুর চুরি যারা করে, এদের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের জনসচেতনতামূলক আমরা কোনো কিছু দেখি না। কারণ হচ্ছে কোনোভাবে আপনি জনসচেতনতার মাধ্যমে এই ধরনের পুকুর চুরিগুলো আপনি আটকাতে পারবেন না, কিংবা এই টাকাগুলোকে আপনি দেশেও আনতে পারবেন না। যে কারণে এই জায়গাটায় আমি বলবো যে এই জনসচেতনতা আপনার কোনো মানে ভূমিকা রাখে, তবে ছোট ছোট ক্ষেত্রে, এবং তবে বৃহৎ ক্ষেত্রে যদি আপনি আসলে লং টার্ম আসলে আপনি চিন্তা করেন, তাহলে আপনাকে আসলে এই এই আইনের প্রয়োগের মাধ্যমে যেতে হবে। যেমন আমি সর্বশেষ একটা উদাহরণ দিই, যেমন ধরেন আমাদের ইসলাম ধর্মে যেটা আছে যে আপনি যদি আসলে নামাজ না পড়েন, আপনি যদি রোজা না রাখেন, তাহলে এটা আসলে এক ধরনের অপরাধ মনে করা হয়, ঠিক আছে? তো এখন দেখেন এটা আমরা জানি অপরাধ, আমরা জানি যে ধূমপান করা অপরাধ আমাদের ধর্মের ক্ষেত্রেও, ঠিক আছে? কিন্তু আমরা কতজনে মানি এটা? মানি না। কিন্তু কারণ হচ্ছে মানি না এই কারণেই, কারণ হচ্ছে যতই আপনি এটা মানুষকে বোঝান, সচেতন করেন, মানবে না। কিন্তু যখন আপনি বলবেন যে আপনি যদি আজকে নামাজ না পড়েন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনি যদি রোজা না রাখেন আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনি যদি মাদক তৈরি করা সহ মাদক সংশ্লিষ্ট কোনো কিছুর সাথে জড়িত থাকেন তাহলে আপনার স্থান হবে জাহান্নাম, তখন দেখবেন সেই লোক কিন্তু জাহান্নামের ভয় হইলেও সেই কাজটা থেকে দূরে থাকে। অর্থাৎ এই যে প্রয়োগ আইন যেটা আর কি, এই আইনের প্রয়োগটা, অর্থাৎ এই
প্রত্যেকটা ক্ষেত্রে আমি মনে করছি যে আসলে জনসচেতনতা নয়, বরং আইনের প্রয়োগটাই আমাদের দেশে এই চাঁদাবাজি কিংবা দুর্নীতিগুলো বন্ধে কাজ করবে। জি, এবারে আপনি আপনার ক্ষেত্র থেকে যদি আমার যুক্তিগুলো খণ্ডন করা প্রয়োজন পড়ে আপনি করতে পারেন। ধন্যবাদ আমাকে আবার কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আইন থাকলেই দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হবে, কিন্তু প্রশ্ন হলো আইন তো আগেও ছিল, আজও আছে, কালও থাকবে। তাহলে দুর্নীতি কেন কমছে না বরং বাড়ছে? কারণ আইন বইয়ের পাতায় আছে, কিন্তু জনসচেতনতা না থাকলে সেই আইন কার্যকর হয় না। শাস্তি শাস্তির ভয়ে মানুষ সাময়িকভাবে থামায়, কিন্তু সুযোগ পেলেই আবার অপরাধ করে। জনসচেতনতা মানুষকে ভেতর থেকে পরিবর্তন করে, এটি স্থায়ী সমাধান। হ্যাঁ, সচেতনতা গড়তে সময় লাগে, কিন্তু তার ফল দীর্ঘস্থায়ী। আইন তাৎক্ষণিক কাজ করলেও টেকসই নয়। শাস্তি শেষ হয়ে গেলে মানুষ আবার পুনরায় সেই অভ্যাসে ফিরে যায়। দুর্নীতিবাজরা তখনই শক্তিশালী হয় যখন সমাজ তা মেনে নেয়। জনসচেতনতা যদি সমাজকে দুর্নীতিকে ঘৃণিত করে তোলে, তাহলে দুর্নীতিবাজ টিকতে পারবে না। সামাজিক চাপ আইনের থেকেও বেশি কার্যকর। একজনের না বলায় পরিবর্তন না হতে পারে, কিন্তু সমষ্টিগত সচেতনতা পুরো ব্যবস্থাকে বদলে দিতে পারে। যে ব্যবস্থাটির কথা আপনি বলছিলেন, যে সিস্টেমকে কিভাবে পরিবর্তন করা যেতে পারে, যারা এই সিস্টেমকে নিয়ন্ত্রণ করে সেসব মানুষগুলো যদি সচেতন থাকে এবং এই সিস্টেম যারা মেনে চলছে, উভয় পক্ষ থেকে যদি আমরা প্রত্যেকেই সচেতন থাকি, তাহলে কিন্তু জনসচেতনতার মাধ্যমে এই পুরো ব্যবস্থা অর্থাৎ সিস্টেমকে পরিবর্তন করা সম্ভব। মানুষ দুর্নীতি করলে শুধু আইন শাস্তি নয়, বরং সামাজিক লজ্জাও ভোগ করে। আপনি যে বলছেন যে আইন শুধু শাস্তি দেয় না, কোনো আশেপাশে আমাদের দেশকে নজর 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 করে রাখে, কিন্তু আমি আপনাকে বলতে চাই যে আইন কখনো প্রতিটি জায়গায় নজর রাখতে পারে না। আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকলে আইনের এত কষ্ট করে সব জায়গায় নজর রাখতে হবে না। আইন কারণ কোনোদিনও সব জায়গায় নজর রাখতে পারে না। আমরা যতই সচেতন, যদি আমরা অসচেতন থাকি, আইনকে আমরা ফাঁকি দিবই। আইন তখনই বাস্তবায়ন হয় যখন মানুষ তা মানতে প্রস্তুত থাকে। মানুষ যদি সচেতন না হয়, তবে আইন অকার্যকর হয়ে পড়ে। যেমন হেলমেট আইন আছে, তাও অনেকে মানে না। তাই আইনের ভিত্তি হলো জনসচেতনতা। আইন যত শক্ত হোক না কেন, যদি মানুষ মানসিকভাবে দুর্নীতিগ্রস্ত থাকে, তবে আইনে ফাঁকি দিবে। আইন একাই ব্যর্থ প্রমাণিত হয়েছে, তাই তাকে কার্যকর করতে জনসচেতনতা অপরিহার্য। দুর্নীতিগ্রস্ত আইন প্রয়োগকারীকে সরালে নতুন যারা আসবে তারাও একই সমাজ থেকেই আসবে। তাই আইন রক্ষকদের সৎ থাকতে হবে। আগে সমাজকে সচেতন রাখাটা জরুরি। যেমন আগাছা কেটে ফেললে আবার গজায়, কিন্তু শেকড় থেকে উপড়ে ফেললে তা আর গজায় না। সচেতনতা হলো সেই শিকড় উপড়ে ফেলা। যেখানে মানুষ সচেতন হয়, সেখানে আইন থাকলেও দুর্নীতি বাড়ে। আমাদের দেশে তার প্রমাণ, আইন তো শুধু অপরাধীর পরে শাস্তি দেয়, অপরাধ করার আগে তা কিভাবে আমরা প্রতিরোধ করব। সুতরাং পরিশেষে বলা যায় যে আইন হলো শরীরের হাড়, কিন্তু জনসচেতনতা হলো শরীরের প্রাণ। হাড় ছাড়া মানুষ দাঁড়াতে পারে না, ঠিক তেমনি প্রাণ ছাড়া হাড়ের কোনো মূল্য নেই। তাই দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের প্রকৃত সমাধান হচ্ছে জনসচেতনতা। আমি অস্বীকার করছি না যে এক্ষেত্রে আইনের কোনো ভূমিকা নেই। আইনের ভূমিকা রয়েছে। আইন এবং জনসচেতনতা উভয়কে কাজ করতে হবে। তবে জনসচেতনতা কোনোদিনও আইনের চেয়ে কম কার্যকর বলে বিবেচিত হয় না, কারণ আইনকে কার্যকর করতে প্রয়োজন হয় জনসচেতনতা। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি এবারও কয়েকটা পয়েন্ট নিয়ে বললেন। আমি যদি আবারও আসি আপনার কথাগুলোতে, সেটা হচ্ছে গিয়ে আপনি বলছিলেন যে আসলে আগেও আইন ছিল, এখনো আইন আছে, তাহলে কেন আসলে এখনো এত দুর্নীতি হয়? আমি যেটা বললাম যে ওই যে আইনের যে যথাযথ যে প্রয়োগ, সেই প্রয়োগটাই তো আমাদের দেশে নাই। এই গত 53 বছরে যে প্রয়োগের যে কথা আমরা বলছি, সংবিধানে যে আইন যেটা আছে যে আপনি চাঁদাবাজি করলে আপনার কি শাস্তি, দুর্নীতি করলে আপনার কি শাস্তি, এই যে প্রয়োগটাই, সেই প্রয়োগটাই তো আমাদের দেশে নাই। এখন এই প্রয়োগটা আসলে কিভাবে আমরা বাংলাদেশে আসলে স্থাপন করতে পারবো? আবার আপনি এখানে বলছিলেন যে আসলে
প্রতিটি জায়গায় যে নজর রাখার যে সুযোগটা নেই, আমি বলছি এখানে এই ক্ষেত্রে কি করতে হবে। আপনি ধরেন এই যে ট্রাফিকের যে কথাটা বলছিলেন, যে হেলমেট পরার যে বিষয়টা, আপনি দেখেন যে ইন্ডিয়াতে, আরব আমিরাতে, ইন্ডিয়াতে এটা কিছু না, হচ্ছে এটা ইন্ডিয়া থেকে আপনার আরব আমিরাতে যেটা আছে, যে ওদের প্রত্যেকটা জায়গায় আসলে আপনার সিসিটিভি ক্যামেরা আছে। অর্থাৎ আপনি যদি আপনার যদি আসলে ট্রাফিক আইনটা ভঙ্গ করেন, তাহলে আপনাকে কোনো পুলিশ গিয়ে আসলে আপনাকে হচ্ছে আটকাবে না। সিসিটিভি ক্যামেরা, এআই টেকনোলজির মাধ্যমে আপনার গাড়ির যে নাম্বার প্লেটটা আছে সেটাকে স্ক্যান করা হবে, এবং অটোমেটিক আপনার নাম্বারে আপনার যে জরিমানা যেটা, সেটা কিন্তু অটোমেটিক চলে যাবে। অর্থাৎ এই যে এই বিষয়টা, এই যদি এখন আমরা দুর্নীতির ক্ষেত্রে আনি, তাহলে এই যে আপনার জবাবদিহিতা বা এই যে নজর রাখা, এই ক্ষেত্রে আমাদেরকে আসলে কি করতে হবে? আমাদের প্রত্যেকটা যে আসলে আপনার সরকারি অফিস যেগুলো আছে, প্রত্যেকটাতে আপনার এরকম ক্যামেরা দিতে হবে, এবং সাথে ওই অফিসে কর্মকর্তারা কি কথা বলছেন, কোন বিষয়ে কথা বলছেন, সেটাও যেন নজরদারি করা যায়, এরকম একটা সিস্টেম রাখতে হবে। তাহলে কিন্তু অনেকাংশে কিন্তু এই যে সরকারি অফিসগুলোতে আমরা দুর্নীতি কমাতে পারবো। এরপরে আবার আপনি দেখেন এই যে বিদেশে যে অর্থগুলো পাচার হয়, এখন এই ক্ষেত্রে দেখেন কয়েকটা বিষয় এখানে কাজ করে। একটা হচ্ছে হুন্ডির মাধ্যমে প্রচুর পরিমাণে আসলে অর্থ বিদেশে পাচার হয়, এবং আরেকটা হচ্ছে আপনার ব্যাংকিং খাতে যেটা দেখা যায়, যে আসলে বিভিন্ন ধরনের কোম্পানি তারা কি করে, যে একটা ভুয়া একটা কোম্পানি বানিয়ে তারা ব্যাংকের থেকে অনেক পরিমাণে টাকা লোন নেয়, এবং সেই টাকাটা তারা বিদেশে পাচার করে, এবং পরবর্তীতে দেখা যায় যে এরকম ধরনের শোনা যায় যে 100 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে আর ফেরত দেওয়া হয়নি। তো এই সকল ক্ষেত্রে আমি মনে করি যে পুঙ্খানুপুঙ্খ ভাবে যদি আমরা আসলে এই বিষয়গুলো যদি আসলে নজরদারি করা হয়, তাহলে কিন্তু আমরা এই দুর্নীতিটা আবার কমাতে পারবো। আবার দেখেন, আপনি যেটা বলছিলেন যে সামাজিক লজ্জার যে বিষয়টা বলছিলেন, তো এই ক্ষেত্রে আসলে সামাজিক লজ্জাটা আপনি দিবেন কিভাবে? যখন আসলে আপনি কোন একটা মানুষকে শাস্তির সম্মুখীন করবেন, যখন একটা মানুষ 6 মাস কিংবা 1 বছর কিংবা 10 বছর যখন আসলে কারাবরণ করে আসবে, তখন দেখবেন যে সমাজের মানুষ এমনিতেই তার দিকে তার সাথে মিশবে না, যে সেটা একটা অপরাধী, সে এত বছর বছর জেল খেটেছে, তার সাথে কোনো ধরনের সম্পর্কে যাবে না। এই সামাজিক লজ্জাটা তো আপনি আইন প্রয়োগের মাধ্যমে দিতে পারছেন, এক্ষেত্রে তো আপনার জনসচেতনতার তো আলাদা করে কোনো বিষয় এখানে থাকছে না। এরপরে আপনি যেটা বলছিলেন যে আসলে অনেকে দেখা যায় যে শাস্তি হয়, কারাগারে যায়, আবার ফিরে এসে আবারও একই অপরাধ করে। এটা হচ্ছে বাংলাদেশে আরো অন্যতম একটা সমস্যা। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা করতে পারি আমাদের কারাগারগুলোকে আমরা সংশোধনাগার, অর্থাৎ মানুষ যেন সংশোধন হয়, এরকম ভাবে আমাদের কারাগারগুলোকে তৈরি করতে হবে। আমরা দেখা যায় যে কারাগারে গেলে, এটা সত্য যে কারাগারে গেলে কেউ যদি চোর হয়ে কারাগারে যায়, সে পরবর্তীতে বের হয়ে এসে ডাকাতি করে। বাংলাদেশের কারাগারে এত পরিমাণে কানেকশন তৈরি হয় বিভিন্ন অপরাধীদের মধ্যে। এখন এটা কমাতে হলে আমাদেরকে ওই কারাগারের মধ্যে এমন কিছু ব্যবস্থা করতে হবে, যেন সেখানে গিয়ে মানুষ যে অপরাধটি করেছে সে যেন আসলেই সেটার প্রতি যেন অনুশোচনা বোধ করে। সেখানে যেন তাকে সেরকম ভাবে রাখা হয়, সে 1 বছর 2 বছর 10 বছর রাখলেও তাকে সেই রকম ভাবে যেন আসলে রাখা হয়, যেন সে বুঝতে পারে যে সে আসলে কি ভুলটা করেছে, বা সে যেন পরিবর্তন হতে পারে। এই ধরনের কারাগারে লাইব্রেরি স্থাপন করা, বা সেখানে মেন্টালি কাউন্সিলিং এর ব্যবস্থা করা, এই সিস্টেমগুলো কিন্তু আমাদের বাংলাদেশে নাই। এগুলো আপনি যদি দেখেন, আমেরিকা বলেন, আপনি কানাডার কথা বলেন, কিংবা অন্যান্য দেশের কথা বলেন, এই ধরনের সিস্টেমগুলো কিন্তু ওখানে আছে। অর্থাৎ মানুষের হচ্ছে আপনার মানে পরিবর্তন হওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের কারাগারে নাই। অর্থাৎ এটাও একটা সমস্যা। অর্থাৎ এই যে আইনের প্রয়োগ, এই জায়গাটাতে কিন্তু আমাদের মূল সমস্যাটা। এই কারণে আমি বলছি যে আসলে আপনি যতই আসলে জনসচেতনতার কথা বলেন, সেটা আহ জনসচেতনতা আসলে ভূমিকা রাখে, তবে আমি মনে করি যে আসলে আইন প্রয়োগের যে বিষয়টা, এই আইন যতদিন না পর্যন্ত বাংলাদেশে আসলে পুঙ্খানুপুঙ্খভাবে আসলে প্রয়োগ হচ্ছে, ততদিন পর্যন্ত আপনি বাংলাদেশে চাঁদাবাজি হোক, দুর্নীতি হোক, সেটা কোনো কালেই আপনি আসলে বন্ধ করতে পারবেন না। আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি বলতে পারেন। বললেন যে আইনের প্রয়োগ, আইন যেভাবে মানে বাংলাদেশে প্রয়োগ করা হবে, আইনগুলো যদি সেভাবে প্রয়োগ করা না হয়, তাহলে মানে মানুষ অপরাধ করবে। আইন প্রয়োগ তখনই হবে যখন আমাদের যে জনগণ যারা এই আইনগুলো প্রয়োগ করবে, যেমন পুলিশ, সরকারি কর্মকর্তা, এরা যদি সচেতন হয়, তাহলেই কিন্তু আইনগুলো আমরা যথাযথভাবে প্রয়োগ করতে পারবো, এবং তারা কিন্তু সক্রিয় হয়ে কাজগুলো করবে। অর্থাৎ সক্রিয়ভাবে যদি সচেতনতার সাথে এই মানুষগুলো যদি আইনগুলোকে ঠিকমতো প্রয়োগ করে, তাহলেই কিন্তু, অর্থাৎ দিন শেষে জনসচেতনতার মাধ্যমেই আইনগুলো প্রয়োগ করা সম্ভব। জনসচেতনতা ছাড়া আইনগুলো কোনোভাবে প্রয়োগ করা সম্ভব নয়। এছাড়াও আপনি বেশ কিছু সিস্টেমের কথা বললেন যে এভাবে এভাবে করলে আইনগুলোকে মানে আরো ঠিক মতো মানে মানুষ অপরাধ করতে পারবে না। এই সিস্টেমগুলো কিন্তু পৃথিবীর কিছু কিছু দেশে নেই, কারণ এই সিস্টেমগুলো রাখার আর প্রয়োজন নেই। যেমন জাপান, সুইডেন, আপনি সিসিটিভি ক্যামেরা, তারপর আরো মানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে সিসিটিভি ক্যামেরা, আরো ইত্যাদি বেশ কিছু জিনিসের কথা বলেছেন। এই জিনিসগুলো কিন্তু জাপান, সুইডেনের মতো উন্নত দেশগুলোতে কিন্তু নেই, কারণ তাদের এগুলো প্রয়োজন নেই, কারণ তারা ইতিমধ্যে সচেতন। তারা সচেতন
আছে জন্যেই এগুলো তাদের প্রয়োজন পড়ে না। এটা পরিশেষে আমি এটাই বলবো যে আইন প্রয়োগ করবেন, সবকিছুর মূলেই রয়েছে জনসচেতনতা। আমরা প্রত্যেকেই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে উঠি, তাহলে আমরা কিন্তু আইনটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারবো, যা কিনা আমাদের দেশের জন্য অনেক মানে মঙ্গল হবে। ধন্যবাদ। আচ্ছা, সর্বশেষ আমি জাস্ট একটা পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে আপনি বারবার যেহেতু সচেতনতার কথাই বলছেন, মানুষ তখনই সচেতন হবে যখন মানুষ একটা বিষয়ের ভালো এবং খারাপ উভয় দিকটা জানবে। যখন একটা মানুষ জানবে যে আমি যদি চুরি করি বা আমি যদি কোনো অপরাধ করি তাহলে আমাকে 10 বছর কারাবরণ করতে হবে, বা আমি যদি আজকে হচ্ছে আপনার মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেটা বলছিলাম যে আজকে যদি আমি আসলে নামাজ না পড়ি তাহলে আমাকে আসলে জাহান্নামে যেতে হবে, তখনই কিন্তু সেই মানুষটার মধ্যে সচেতনতা কিন্তু তৈরি হবে। অর্থাৎ সচেতনতা তৈরি করার জন্য হলো আপনাকে ওই আইনের যে বিষয়টা আছে সেটা কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে। তো দর্শক, আপনারা যারা আসলে দেখছিলেন আমাদের আজকের বিতর্ক সন্ধ্যা, আমরা যে বিষয়টি নিয়ে আসলে আলোচনা করলাম, তো সত্যিকার অর্থ যদি বলি যে দুইটাই আসলে 50-50, অর্থাৎ জনসচেতনতাও লাগবে আমাদের, আবার আইনের প্রয়োগটাও লাগবে। শুধুমাত্র আইনের প্রয়োগ দিয়ে আসলে সম্ভব না, যেটা আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য করলে আসলে দেখতে পাই, কারণ আইনের প্রয়োগ যারা করে তারাই মূলত আসলে এই ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকে, কারণ তাদের মধ্যে নৈতিকতা নেই, তাদের মধ্যে যে সচেতনতার যে বিষয় যেটা আসলে সেটা নেই। তো যে কারণে এই বিষয়টার জন্য আসলে দুই দিক থেকেই খুবই গুরুত্বপূর্ণ। তো আমার অপোজিট সাইডে যিনি ছিলেন ফারজান ইসলাম বর্ষা, তিনি তার জায়গা থেকে কিন্তু আসলে সুন্দরভাবে তার যুক্তিগুলো উপস্থাপন করেছেন এবং আমিও আমার জায়গা থেকে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।